We are the we are the student of DSMS। আমরা ফেসবুকের একটি গ্রুপ। সচরাচর আমরা দুইটা ক্লাস করে থাকি, প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের জন্য। আজকে 18/9/21 শনিবার আমরা চতুর্থ বর্ষের জন্য গর্ভকালীন চিকিৎসা আমরা এই বিষয়ের উপর আলোচনা করব। তার কারণ আগে একটু ব্যাখ্যা করি, আমরা কেন এই গর্ভকালীন চিকিৎসাটা বেছে নিলাম। আমি মনে করছিলাম খুব সহজেই এটা শেষ করতে পারবো, কিন্তু আমি যখন আলোচনা করতে যাচ্ছি দেখলাম যে অনেকগুলো পয়েন্ট আছে, আমাদের উদ্দেশ্য তো আছে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে ভালো ডাক্তার তৈরি করা। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই গর্ভকালীন চিকিৎসা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটু অন্য প্রসঙ্গে আমি আলোচনা করতে যাব। তার কারণ হচ্ছে কেন আমি এটা বেছে নিলাম, সেটার একটা লক্ষ্য আমি বলবো। আর ভালো ডাক্তার হওয়ার সেটা তো আছেই, আর যত কম সময়ে পারি আমি চেষ্টা করব, অর্থাৎ সংক্ষেপে গর্ভকালীন চিকিৎসা তোমরা করে সচরাচর নর্মাল ডেলিভারি করার চেষ্টা করবে, সেই সুবাদেই আজকে আলোচনা। তাহলে আলোচনার দুইটা পার্ট। প্রথম পার্ট হলো গর্ভকালীন কেন আমি বেছে নিয়ে এলাম এবং কেন আমি এটা আলোচনা আরম্ভ করলাম। এই দুইটা পার্টে ভাগ করব। তারপর চেষ্টা করব খুব কম সময়ে খুব দ্রুত গতিতে তোমাদেরকে কিছু টিপস দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। তাই আমি চলে আসি কেন গর্ভকালীন চিকিৎসা আমি বেছে নিলাম। প্রথম কারণ হচ্ছে, দেখো আমরা আগে বলেছি ডাক্তার তৈরি করার আমার চেষ্টা থাকবে, কিন্তু আজকে গর্ভকালীন চিকিৎসা করার জন্য আমি কিন্তু এই প্রসঙ্গে কিছু বলতে যাচ্ছি না। গর্ভকালীন চিকিৎসা আমি কেন করব, কেন এটা আলোচনা করতে যাচ্ছি, আমরা যেন আগামী ভবিষ্যতের সন্তানেরা যেন কোনো রকমের দোষ ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করে সুস্থ মানব সন্তান তৈরি করার উদ্দেশ্যেই আজকে আলোচনা। তাহলে আলোচনাটা প্রথমেই বুঝতে পারছো কি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেন আমি এই আলোচনাটা করছি আমাদের মানব সন্তান, অর্থাৎ আমরা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করি, আমরা যেন কোনো কিছু দোষ ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করি। হোমিওপ্যাথিকে যাদের মায়াজমের উপরে পড়ালেখা আছে, পড়ালেখা করো, জানতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি, সুস্থ বাচ্চা তৈরি করতে গেলে মায়াজমের উপরে আঘাত না দিলেই আমাদের দেশে সন্ত্রাসী তৈরি হবে, ভালো মানুষ তৈরি হবে না। আমাদের ভালো মানুষ তৈরি করার পিছনেই চেষ্টা, সেই চেষ্টাই আমি আজকে বেছে নিয়েছি গর্ভকালীন চিকিৎসা। অর্থাৎ সুস্থ মানুষ কিভাবে তৈরি করা যায় সেই জন্ম থেকেই আমাদের চেষ্টা থাকতে হবে। তাহলে গত সপ্তাহে আমি কী পড়েছিলাম, বন্ধ্যতার অবসান। অর্থাৎ আমরা ভালো মা বাবারা যেন ভালো সন্তান জন্ম দিয়ে সুনাগরিক গড়ে তুলতে পারি, অর্থাৎ সৎ মানুষ সৃষ্টি করতে পারি, সেই চেষ্টাই আমাদের। তার সঙ্গে হোমিওপ্যাথিকের একটা প্রচেষ্টা। কী প্রচেষ্টা? আমরা যারা মায়াজম নিয়ে পড়ালেখা করি, আমরা জানি কী কারণে আমরা বাচ্চারা খারাপ হয়, কী কারণে বাচ্চাদের রোগশোক হয়, কী কারণে বাচ্চারা ভালো হতে পারে না, সেই সুবাদেই আজকে গর্ভকালীন চিকিৎসার আলোচনা। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ভালো সন্তান জন্ম দেওয়ার জন্যই, অর্থাৎ সুনাগরিক তৈরি, সৎ নাগরিক যারা সুষ্ঠুভাবে জীবনযাপন করবে, কোনো রকমের অসুখ বিসুখ অথবা কোনো রকমের বিকলাঙ্গ অথবা কোনো কিছু যেন না হয়, সেই চেষ্টার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা, গর্ভকালীন চিকিৎসার আলোচনা। তাহলে আসি সেখানে আমাদের উদ্দেশ্যটা কি। দেখো, আমরা সুস্থ মা বাবা হইলেই আমরা দেখব কোনো মা বাবার যেন কোনো মায়াজম না থাকে, শরীর মায়াজম ছাড়া। অর্থাৎ সিফিলিটিক বা সাইকোটিক থাকলেই বিয়ের আগেই অথবা সন্তান জন্ম দেওয়ার আগেই আমরা সেই মায়াজমগুলো বডি থেকে কেটেই আমরা সুস্থ সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করব। তাহলে সন্তান কিভাবে হয়, কি তার বাধা, আমার মনে হয় এত আলোচনা আমি করতে পারবো না। আমি চেষ্টা করব সংক্ষেপে যতটুকু বলা যায়। তোমরা জানো কিভাবে আমাদের সন্তান তৈরি হয়, কিভাবে আমাদের জায়গর সৃষ্টি হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা আসতে। তার আগে আমি বলে যাই, অর্থাৎ জন্ম থেকেই আমরা চেষ্টা করব শরীর মায়াজমের, অর্থাৎ অ্যাডভান্স স্টেজ থাকতেই, গর্ভকালীন থাকতেই আমরা যেন সেই শিশুকে কোনো রকমের শরীর মায়াজম না থাকে, সেই চেষ্টা করার জন্যই আজকে এই আমার আলোচনা। অর্থাৎ সন্তানের যেন শরীর মায়াজম ছাড়াই হয়। তোমরা জানো না শরীর মায়াজম মানে কি?
সোরা মানেই হচ্ছে অসৎ চিন্তা, আর অসৎ চিন্তাদের কুফলই হচ্ছে এই আমাদের চর্মরোগ। অর্থাৎ মনে যদি কুণ্ডলন হয়, তোমরা বইগুলো পড়লে বুঝতে পারবা যে শরিক মায়াজম মানেই হচ্ছে, আমরা সংক্ষেপে যদি বলি, সেই মায়াজমের ব্যাখ্যা যদি করতে যাই তখনই তোমরা চিন্তা করতে পারবা কী কারণে শরিক মায়াজম হয়। অর্থাৎ মনে যখন অসৎ চিন্তা আসে, কুচিন্তা আসে, কুকাজ করার ইচ্ছে হয়, অসত্য লগে থাকতে হয়, সকল কাজের কুণ্ডলন শরীরের ভিতরে হইলেই রোগের সৃষ্টি হয়। সেই রোগের প্রথমেই প্রকাশ পায় স্কিন ডিজিজ হিসাবে, চর্মরোগ হিসাবে। যাই হোক, আমি এই আলোচনা করে যাচ্ছি এই কারণে আমরা যেন কোনো শিশু জন্ম নিতে এই মায়াজম ছাড়াই যেন জন্ম নিতে পারে সেই চেষ্টাই আমরা করব। সেই সুবাদেই এই আলোচনা। আমার লক্ষ্য একটাই, সুসন্তান জন্ম দেওয়া। সুসন্তান তো কলিয়ে আসবে না, আমাদেরকে মায়াজমটি মুক্ত হইতে হবে, আমাদের মা বাবাকেও মুক্ত থাকতে হবে, তা না হলে আমরা বাচ্চা ভালো পাবো না। তোমরা সচরাচর বিয়ে করার পরেই চেষ্টা করবে কোনো রোগী যদি তোমাকে আসে, তাকে দুইজনকে মায়াজমের চিকিৎসা করে এমনভাবে তৈরি করবে আমার সন্তানটা যেন আমার প্রজন্ম যেন সঠিক হয়, এবং প্রজন্ম যেন কোনো সন্ত্রাসী তৈরি না হয়, প্রজন্ম যেন কোনো অসত্যের সঙ্গে যেন তার না হয়, সেই চেষ্টাই আমরা করব। সেই সুবাদী আলোচনা, সেই সুবাদী আমরা গর্ভকালীন চিকিৎসার ব্যবস্থাটা আমি বলতে যাচ্ছি। তাহলে চলে আসি। অর্থাৎ এবার আমি বুঝলাম যে হ্যাঁ, আমার বাচ্চা পেটে আসলে আমাকে কি করতে হবে, কিভাবে আমরা যাব। সচরাচর বাচ্চা যখন পেটে আসে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রথম দিন থেকেই আমরা বলবো 3 মাসের একটা কি অবস্থা থাকে, তাহলে 4 মাস থেকে আমরা বলবো 6 মাস, আর 6 থেকে পরের মাসগুলো এবং শেষ সপ্তাহ, এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। সেগুলো আমরা একটু আলোচনা করব এবং কিভাবে ওষুধ প্রয়োগ করব সেই আলোচনায় আমি ধীরে ধীরে করতে যাচ্ছি। তাহলে প্রথমেই যখন বাচ্চা তৈরি হয়, অর্থাৎ আমরা যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখনই আমরা সন্দেহ করতে পারি আমাকে কনসিভ হয়েছে কি হয় নাই। তারপরে কনসিভের টেস্ট, তারপরে তোমার অবস্থা, অর্থাৎ মর্নিং সিক বলি, তারপর বলা হয় বমিভাব, তারপরে শরীরের একটু ক্লান্তি, একটু আলস্যভাব, এগুলো আসে। আস্তে আস্তে আমরা এই 3 মাসের আমরা কী ব্যবস্থা নিতে পারি, কি হইতে পারে। অর্থাৎ যখন সন্তান কোনো জন্ম নেবে কোনো মায়ের গর্ভে, তখন আমাকে বুঝতে হবে মাসিকটা বন্ধ হওয়ার 14-15 দিন পরে তুমি যদি টেস্ট করো, তাহলে বুঝতে পারবে তোমার এটা পজিটিভ কি নেগেটিভ। দেখো, এত আলোচনা করে আমরা আগাতে পারবো না। আমাদের বইতে যেসব লেখা আছে তোমরা পড়ে রাখার চেষ্টা করবে। আমি 2টা বই, যে কোনো বইয়ে তোমরা পড়ো, সব জানতে পারবে। তবে বই পড়ি, সেখানে শততম পদ্ধতির কথা বিস্তারিত বলা আছে। যেখানে যাই বলা থাকুক, যে ওষুধে বলা থাকুক, যেটাই তারা বলুক না কেন, আমরা M1 M2 থেকে শুরু করব, দিনে 2বার 3বার দিয়ে আমরা আরম্ভ করব। মিরাকেল রেজাল্ট তোমাদের হাতে ঘটবে, আমার হাতেও ঘটছে। আমি শেষ দিকে একটা কেস টেকিং বলেই সমাপ্তি টানব। তাহলে চলে আসি আমাদের ভাগ 3টা। প্রথম মাসে কি হলো, অর্থাৎ বাচ্চা হওয়ার পরে, কনসিভ হওয়ার পরে মাসিক বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে সন্তান আসতে পারলে আমরা 10-15 দিনের টেস্ট করব। টেস্ট করে যদি শুরু হয় যে না কনসিভ করেছে, আর যদি মনে করো যে না কনসিভ করে নাই, তাহলে মাসিক পরিষ্কারের জন্য আমাদের পালস থেকে আরম্ভ করে অনেকগুলো ওষুধ আছে, ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আর কনসিভ করলে আমাদেরকে ওয়েট করতে হবে কিভাবে আমরা কি চিকিৎসা করব। আমি কেন আসছি এখানে, এই কনসিভ যখনই করবে, যখনই সে সুস্থ থাকবে, কোনো রকমের অভিযোগ থাকবে না, তখনই তোমরা সালফার দিনে 1 মাত্রা করে দিতে থাকো। অর্থাৎ পাতলা করে 1 গ্লাস পানিতে মিশিয়ে 1 চামচ দাও। অর্থাৎ কনসিভের পরে থেকেই তারা যেন মায়াজম বর্জিত মানুষ হতে পারে। তাহলেই আমি বলবো 2-3 বোতলই আমাদের এই মায়াজম পরিষ্কার হয়ে যাবে, এবং 2-3 বোতল প্রয়োগ করবে যখন সে সুস্থ থাকে। তারপরেও আমি বলবো খুব হুঁশিয়ার, অনেক সময় স্কিন ডিজিজ বাড়তে পারে, অমুকটা আসতে পারে, তবে জায়গাতে কোনো অসুবিধা হবে না, ডেলিভারির কোনো অসুবিধা হবে না, অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো অসুবিধা হবে না। সে ভালোভাবেই বর্ধিষ্ণু হতে পারবে। তার অভিযোগটা কী? প্রথম 3 মাসে আমরা কি অভিযোগ পাই? 1 থেকে 3 মাস পর্যন্ত বমির ভাব হয়, আর হয়তো কোষ্ঠকাঠিন্য হতে পারে। তোমাদের লক্ষণ দৃষ্টি যে ওষুধে আসে সেই ওষুধ দিনে 1বার বা 2বার, এর বেশি প্রয়োজন হয় না। তাহলে আমাদের চিকিৎসাও সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ এই প্রথম 3 মাসে আমাদের বমির হওয়াটা অনেকেরই ঘটে,
সেটা কারণ হচ্ছে বডি একটা মেটাবলিজম চেঞ্জ হয়, তখন আমাদের এই প্রবলেমগুলো হয়। সেই হিসাবে আমরা সেই ওষুধটা প্রয়োগ করতে পারি। আমাদের ভিতরে অনেকগুলো ওষুধ আছে, ইফিকাক আছে, তারপরে আর্সেনিক আছে, আরও যে ওষুধ লক্ষণ মাফিকে আসে। বইতে যে ওষুধে তোমরা দেখো না কেন, প্রয়োগ করে দেখবা, একবার দুইবার তিনবার দিলেই যদি ভালো না হয়, বুঝবা এটা সিলেকশন হয় নাই। তবে বলছি, সিম্পল মেডিসিন দেওয়ার চেষ্টা করবে, ধাতুগত ওষুধের উপরে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবে না। প্রশ্ন আসতে পারে যে আর্সেনিক তো খুব গভীর ক্রিয়াশীল। আর্সেনিক যতই গভীর ক্রিয়াশীল হোক, অনেক সময় বমিতে যদি তুমি ইপিকাকে, নাক্সে অথবা চায়নাতে অথবা অন্য কোনো ওষুধে ব্যর্থ হও, তখন তুমি আর্সেনিক বমির জন্য দিতেই পারো। আরও ওষুধ আছে, সেগুলো তোমরা ইচ্ছা করলে প্রয়োগ করতে পারো। চলে আসি তাহলে প্রথম 3 মাসে কি হতে পারে? গ্যাস্ট্রিকের ট্রাবলস হতে পারে, আর বমির ভাব হতে পারে, পায়খানা পরিষ্কার না হতে পারে, কনস্টিপেশন হতে পারে, আর খাওয়ার অরুচি থাকতে পারে। সেজন্য আমরা অনেক সময় চায়নাও দিতে পারি। যদি তার বমির ভাব না থাকে, তুমি চায়না দিলেও সেই রুচির ভাব অথবা অন্য কিছু আসতে পারে। যাই হোক, এই সিম্পল ওষুধ দিয়ে এই 3 মাসের কথা আমাদের বলা শেষ হলো। অর্থাৎ এভাবে আমরা 3 মাস কাটার পরে, 3 মাসের পরে যখন 4 মাসে পড়বে, তখন আরেক ধরনের, তখন অবশ্য আমাদের এই রোগগুলো থাকে না। অর্থাৎ পেটে ট্রাবলস থাকে না, বমির ভাব থাকে না, কনস্টিপেশন থাকে না। আর কি থাকতে পারে? সেটা হচ্ছে তোমাদের রক্তশূন্যতা অথবা এনিমিয়ার ভাব। সেখানে আমাদের পছন্দ মতন ওষুধ, আমি তো বললাম যে চায়না যে কি সুন্দর কাজ করে, এসব কেসে তোমরা চিন্তাও করতে পারবে না। সেই চায়না গতকাল হয়তো আমি লেকচারটা শেষ করতে পারি নাই, আগামী সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসি, 3য় মাস থেকে আমরা 6 মাস পর্যন্ত, অর্থাৎ 3য়, 4র্থ, 5ম বা আমরা 6 মাস পর্যন্ত কী অবস্থা হইতে পারে সেগুলো একটু আইডিয়া রাখার চেষ্টা করবে। অভিযোগ করলে ওষুধ, নইলে কোনো ওষুধের প্রয়োজন নাই। আর একটা কথা বলে রাখি, এলোপ্যাথিক্যালরা যখন চিকিৎসা করে, তখন তারা অনেক সময় তারা ক্যালসিয়াম ট্যাবলেট দিবে, আয়রন ট্যাবলেট দিবে। তোমরা সেগুলো বন্ধ করে আমাদের সবচেয়ে সুন্দর মেডিসিন আছে, ফেরামফস, তারপরে ক্যালকেরিয়া ফস। তারপরে তোমরা যদি মনে করো ব্যথা থাকে, বমি থাকে, তাহলে সেই অনুপাতে, কাশি থাকলে সেই অনুপাতে তোমরা এগুলো দিনে 2বার 3বার করে দিতে পারো। দেখো, এলোপ্যাথিকের ফেরামপস থেকে আমাদের ফেরামপস অনেক ভালো, আবার বায়োকেমিকের ফেরামপস থেকে চায়না অনেক ভালো। অর্থাৎ আয়রনের, চায়না যখন দিবা, আয়রন ট্যাবলেটের আর দরকার নাই, রক্তশূন্যতা তার হওয়ার কোনো কারণ নাই। তারপরে যদি মনে করো ফেরামপস দিতে পারো। অর্থাৎ এটা আয়রন ট্যাবলেটের সাবস্টিটিউট হিসাবে আমরা বায়োকেমিক প্রয়োগ করতে পারি। আর কি প্রয়োগ করতে পারি? ন্যাট্রামফস, গ্যাস্ট্রিকের ট্রাবলস। আমি পরে যে লাইফ হিস্ট্রিটা বলবো, সেটারও কারণ ব্যাখ্যা করবো, তখন বুঝতে পারবে যে আমাদের ওষুধগুলো কত সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারি। তুমি যখন তোমার কাছে কনসিভ করা মহিলা এসে বলবে, তার এভাবে কেস টেকিং নিয়েই শুরু করবে, তবে তার প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত চেষ্টা করবে অন্তত 1, 2, 3 বোতল তুমি সালফার প্রয়োগ করার সময় সুযোগ পেলে। না পেলে আমি বলবো যে রোগী সিরিয়াস থাকলে কোনো রকমের তুমি ট্রাভেলসে যাওয়া ঠিক হবে না, এটাই মাথা রাখবে। এই কারণেই আমি প্রথমেই এই ওষুধটা আলোচনা, এই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গর্ভকালীন আমরা চিকিৎসা করে কিভাবে সুসন্তান দিতে পারি, সেই চেষ্টাই আমার, সেই লক্ষ্যই আমার। আমাদের জন্য বাংলাদেশে আর কোনো রকমের এই মির্জাফারেরা তৈরি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রেখেই আমাদের আগামী দিনের আমরা এই যে আগামী যুগ পরিবর্তনের কথা বলতেছি, সেখানে আমাদের ভূমিকা তোমাদেরকে রাখতে হবে। তোমাদেরকে সেইভাবে তৈরি হওয়ার জন্য চেষ্টা করছি। খালি এই গর্ভকালীন চিকিৎসা নিয়ে মাথা কামাবে তাহলে হবে না। আমাদের অনেক লক্ষ্য আছে, আমাদের অনেক উদ্দেশ্য আছে। আমরা একটা নতুন যুগ সৃষ্টি করতে চাই। অর্থাৎ এলোপ্যাথিকের যত কুফল আছে, তোমরা যতই পড়তে যাবে ততই চিন্তা করতে পারবে যে কী পরিমাণ কুফল নিয়ে আমরা বসবাস করতেছি। চলে আসি তাহলে আমরা সেই 3 মাসে কী বাড়তে পারে? স্নায়ুচাপ বাড়তে পারে, শিশুর নাড়াচড়া হতে পারে। সেই নাড়াচড়ার জন্য অনেক সময় আর্নিকা খুব ভালো কাজ করে। আমি খুবই উপকার পেয়েছিলাম। নাড়াচড়া যদি থাকে শিশুর, আর্নিকা দিলেই নাড়াচড়াটা কমে যায়। তার অর্থ এই কথা নয় নাড়াচড়া মা বুঝতে পারবে, মার ব্যথা তখন অনুভব হবে না, কিন্তু নাড়াচড়ার অনুভব হবে। তোমরাও সেভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে 3য় মাসে আমরা কী হতে পারে? স্নায়ুর চাপ হতে পারে। আমি কি বলছি, বায়োকেমিকের যে ওষুধগুলো তোমাদের আসে, সেটা যে কোনোটাই দিতে পারো। তারপরও
তারপরও আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন ধরো প্রেশার যদি বেশি থাকে আমরা কেপি দিতে পারি, আবার কেপির একটা কুফলও আছে। আমি ঠিক কুফল বলবো না, তোমরা কেপি যখনই দিবে সকাল দুবার, তখনই চেষ্টা করবে, বাচ্চা যদি বলে যে ওয়েট বেড়ে যাচ্ছে, তাহলে কেপিটা অনেক সময় না দেওয়াই ভালো। কারণ আমি দেখেছি কেপি দেওয়ার পরে বাচ্চা যদি কোনো রকমের অসুবিধা থাকে, কেপি অনেক সময় বাচ্চার ওজন বৃদ্ধি হয়ে যায় এবং বদৃষ্ণটা বেশি হয়। বেশি বদৃষ্ণ হলে বাচ্চার ডেলিভারি দিতে কষ্ট হবে। সুতরাং কেপিটা সবসময় দেওয়ার চেষ্টা করবে না, এটা শেষ দিকে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ শেষ মাসে। চলে আসি তাহলে এই 6 মাসে আমাদের কি এই 6 মাসে কী কী হতে পারে? অ্যানিমিয়া হতে পারে, স্নায়ুচাপ হতে পারে। শিশু স্নায়ুচাপ হলে দেখো আমাদের নার্ভস সবচেয়ে ভালো কাজ করে। তোমাদের বিশ্বাস রাখো, এক বোতলের কাজ দেখলেই অবাক হবে। আমি সেই ঘটনাটা পরে বলবো একটা কেস টেকিং দিয়ে। চলে আসি তাহলে এই 7 মাস থেকে তারপরে 9 মাস ডেলিভারির আগ পর্যন্ত এই কী কী জিনিস হতে পারে সেগুলো লক্ষ্য রাখার জন্য তোমাদেরকে আমি বলছি। প্রথম কথা হলো তার রক্তশূন্যতা আসতে পারে, ডায়াবেটিস বাড়তে পারে, পিঠে বেদনা আসতে পারে, ঘুম না হতে পারে, গ্যাস্ট্রিকের ট্রাবলস থাকতে পারে, পা ফুলে থাকতে পারে। এই 5টা রোগ তখন সচরাচর দেখা যায় শেষ 3 মাসে। তাহলে ডায়াবেটিসের জন্য তুমি কী দিতে পারো? ন্যাট্রাম ফস, ন্যাট্রাম সালফ রেগুলার দিতে পারো। আর কি দিতে পারো? পিঠে ব্যথার জন্য আমাদের ম্যাকফস যথেষ্ট, এর বেশি আর দরকার নাই। আর এটাকে বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস। এটা এমন কিছু করে না। দেখো সেখানে বলা থাকে লিভার এবং স্পিনগুলোর কাজ করে না গতিকে এই ঘটনাটা হয়ে থাকে। সুতরাং সেখানে তুমি চায়নাও দিতে পারো, অর্থাৎ চায়না যদি লগে দাও রেগুলার 2-3বারও দিতে পারো। চায়না দিলে স্পিন এবং লিভারের উপরে কাজ করবে, যেটা গতকাল আমি পড়িয়েছিলাম। সেখানে কাজ করলেই আমাদের ডায়াবেটিসটা কমে আসবে। তাহলে আমরা কী কী পেলাম? রক্তশূন্যতা, আমি ফেরামপস, আয়রন ট্যাবলেট যথেষ্ট। তারপরেও আমরা যদি কোনো কিছু হয় সেটা লক্ষণমাফিক ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে। পিঠে ব্যথার জন্য তোমার যে ওষুধে আসে, অথবা ম্যাকফস দিয়ে চেষ্টা করবে, অথবা আর্নিকা, অথবা রাস্টক, যেটাই ওষুধ আসে না কেন দিনে 1-2বার দেওয়ার চেষ্টা করবে। ঘুম না হলে কেপি যথেষ্ট, অথবা তোমাদের নাক্সও যথেষ্ট, যেটা তোমরা সিলেকশন আসে সচরাচর। সিম্পল ওষুধ, কড়াকড়ি ওষুধ, মায়াজমেটিকের ওষুধগুলোর কথা কখনো চিন্তা করবে না। এটা হলো অ্যাকুইট রোগ, অ্যাকুইট ওষুধ, অ্যাকুইট কাজ কারবার, তাড়াতাড়ি কাজ হবে। গ্যাস্ট্রিক, পা ফোলার জন্য চায়নাই যথেষ্ট। না কমলে আর্সেনিকও চেষ্টা করতে পারো। লক্ষণ মাফিক যে ওষুধগুলো আসে সেটা দেওয়ার চেষ্টা করবে। তাইলে আমাদের এই 9 মাসের ব্যাখ্যা শেষ। অর্থাৎ আমরা প্রথম থেকে যে ওষুধগুলো আলোচনা করলাম, দেখো সেই ওষুধগুলো প্রয়োগ করে 1-2 বোতলে তোমরা বুঝতে পারবে তোমার ওষুধটা সিলেকশন হয়েছে কিনা। সুতরাং আমরা এই গর্ভকালীন চিকিৎসা নিয়ে আমার মনে হয় কারো কিছু থাকার কোনো কারণ নাই। কারণ আমাদের কাছে এত সুন্দর সুন্দর মেডিসিন আছে যেগুলো এলোপ্যাথিকারা চিন্তাও করতে পারে না। এলোপ্যাথিকারা তুমি জানো না, বড় বড় প্রফেসররা যখন ওষুধ দিতে চায় না, আমি ডাক্তার তাহের খানের একটা ঘটনা বলি, কেস টেকিং আগেই বলে দিচ্ছি, সেটা শোনার চেষ্টা করো। রোগী যখন বমি করতেছে, বমি কিছুতেই বন্ধ হয় না, সেই বিখ্যাত ডাক্তার তাহের খান, চিটাগাঙ্গের বিখ্যাত, আমি বলবো গাইনোলজির বিশাল অবদান তার। সে যখন বন্ধ করতে পারলো না, তখন মেয়ের বাবাকে বললো আপনি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান। তখনই আমার কাছে, যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে বলছি, উনি আমার কাছে আসলেন যে আমার মেয়েকে ওষুধ দেন। আমি বললাম যে আমি ডাক্তার হই নাই, আমি পড়ালেখা এখনও শেষ হই নাই, আমার আরও দেরি আছে, আমি দেবো না। বলে যে না, আপনাকে স্যার আমি কারো কাছ থেকে ওষুধ নিব না, আপনি ওষুধ দেন। তখন মেয়ে বাধ্য হলাম ওষুধ দিতে, অর্থাৎ সেই গর্ভকালীন বমি। সেই রোগী ডেলিভারি পর্যন্ত আমার ওষুধ খেয়েছে এবং অনেক বিপদ আপদে উনি আমারই পরামর্শ আমারই ওষুধ দিতে বলেছে। যেমন রক্তপাত, বাচ্চা নড়াচড়া, সব কিছু আমি করেছি। উনি বলছে যে হোমিওপ্যাথিকে খান, এলোপ্যাথিকের ওষুধগুলো সবগুলো ওষুধের সাইড এফেক্ট আছে। বড় বড় প্রফেসররা সহজে ব্যবহার করতে চায় না, কারণ বাচ্চার ক্ষতি হবে। দেখো কত বিপদে পড়ে তারা ওষুধ লেখে। কিন্তু যারা সিম্পল MBBS, যারা সিম্পল ডাক্তারি করে, যারা সিম্পল গাইনোলজি, তারা কোটি না কোটি ওষুধ দিতে শুরু করে। এটা কখনো ঠিক না। ইভেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট পর্যন্ত কোনো অ্যাডভান্স স্টেজের মহিলাকে দেওয়া যায় না। যারা প্রফেসর তারা জানে, যারা বড় বড় ডাক্তার তারা জানে। তোমরা মনে করিও না এলোপ্যাথিকেও এই কম জানে না ডাক্তার, হাতুড়ে ডাক্তার যথেষ্ট আছে। MBBS পাস করলেই যে ডাক্তার হবে সেটা সম্ভব নয়। যে ভুল তারা করে থাকে, আমাদেরও ভুল হয়,
আমি এই কথা বলছি না, তবে আমাদের সুবিধা হচ্ছে আমাদের ওষুধগুলোর ক্ষতি কম। তোমরা যদি একটু পড়ালেখা করে, একটু প্রয়োগ করে, একটু 50 মধ্যে দিয়ে জেনে যদি করতে পারো, তাহলে আমাদের অদ্ভুত রেজাল্ট, অর্থাৎ আগামীতে এই গর্ভকালীন চিকিৎসাতে কোনো রকমের বাধা পাওয়ার কোনো কারণ নাই। আমি চলে আসি, তাহলে আমি চলে আসি, সেই ডেলিভারিটা নর্মাল হয়েছে এবং আমি প্রথম মিষ্টি পেয়েছি। আমি তখনও ডাক্তারি শুরু করে নেই, অর্থাৎ পড়ালেখা আমার শেষ হয় নাই। আমি যদি করতে পারি, তোমরাও পারবে। তোমাদের হাতে অনেক কিছু সহজ। আমি চিন্তাই করতে পারতেছি না, আমি যেটা 20 বছরে পারি নাই বা 20 বছরের চেষ্টা যে ফসল, সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছি আগামী যুগ পরিবর্তনের জন্য। যুগের অর্থ সর্দি কাশি জ্বর এই জন্য নয়, এই গর্ভকালীন চিকিৎসার জন্য নয়, অর্থাৎ আমার বাচ্চা, আমার শিশু, আমার যেন প্রজন্ম যেন সঠিক পথে আসে, সেই চেষ্টাই আমার। সেই সুবাদেই আজকে আমি 5 মিনিট তোমাদের এই উদ্দেশ্যে বলছি, যারা 4th ইয়ারে পড়েছ, লেখাপড়া করে শিখো, জানো আগামী দিনের যেন আমরা সুসন্তান জন্ম দিয়ে আমরা যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। এই আমার লক্ষ্য, আমার অন্য কোনো লক্ষ্য নাই। ডাক্তার তো তৈরি করব কেন? খালি টাকা রোজগার করবে, টাকাই পাবে সেটা না না না, আমি ওই জন্য তোমাদেরকে ডাক্তার তৈরি করতেছি না। টাকা পাবে, টাকা রোজগার করবে, সেটা আলাদা জিনিস, কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে, অর্থাৎ প্রত্যেককে সুস্থভাবে তৈরি হয়ে আমরা যেন খারাপ কোনো চিন্তা না করতে পারি। যাও, এখন আমি আরও যখন ম্যাথমেটিক আলোচনা করতে যাব তখন আমি আলোচনা করব। আমার এই ম্যাথমেটিক, এই অর্থাৎ গর্ভকালীন সন্তানের জন্ম থেকেই আমি শুরু করব, যেন আমার সুনাগরিক তৈরি হয়। তাহলে চলে আসে আমাদের আর কী কী অসুবিধা পড়তে পারি। তাহলে সেই ডেলিভারি কেসে ডাক্তার সাহেব অবাক হয়ে গেছে, এমনকি মেডিসিন দিলাম 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি। তাহলে কি দেখো, আমি এবার আসছি আমাদের 3টা শেষ। তাহলে গর্ভকালীন সময়ে আমরা কি ওষুধ দিতে পারি? এবং আমি তখন বলছিলাম, যেহেতু ডাক্তার সাহেব আমার খুব আমি ওনার সঙ্গে আমার খুব দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু উনি বলছে, তখন আমি ওষুধ দিলাম। আমি বললাম যে জরায়ুর মুখ যদি খুলে তাহলে এই 15 মিনিট পর পর আপনার পালস দিবেন, এবং যথারীতি দেওয়া হয়েছে। 1 ঘন্টাতে ডেলিভারি হয়ে গেছে, যে কারণে আমার হয়তো মিষ্টি সৌভাগ্য সেই ডাক্তারি শুরু করার আগেই আমি পেয়েছি। এই যে আমি পেলে তুমিও পাবে, না পাওয়ার কিচ্ছু নাই। ওষুধ সঠিক 50 পদ্ধতিতে হাতে নিছ, আর লক্ষণগুলো খুঁজে খাঁচে বই থেকে প্রয়োগ করে দেখো। আর আমি তো বলতেছি প্রয়োগ করো, দেখো, আমি দেখছি, তুমিও দেখবা। চিকিৎসা না হওয়ার কোনো কারণ নাই। ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি তোমার হবে, আমারও হবে। এই ভুল ত্রুটি মানুষের হয় না এরকম মানুষ নাই, থাকবেই। সেগুলো সংশোধন করার জন্যই আজকের আলোচনা, সংশোধন করার জন্যই আমরা ডেলিভারির লাস্ট কেসে, অর্থাৎ গর্ভকালীন সময়ে আমরা কি কি ওষুধ দিয়ে এই সহজে করতে পারি। দেখো, আমি বলছি পালস, তার আগে অনেকগুলো ওষুধ আছে। বেলোডোনা হইতে পারে, আর একটা ওষুধ আছে, যখনই কোনো জরায়ুর মুখ খুলবে না, দেখবে যে জরায়ুর মুখ খুলতেছে না, পেইন আছে, অথবা ফলস পেইন, অথবা টাইম হয় নাই, ব্যথা, সেগুলোর জন্য আরও কয়েকটা ওষুধ আছে। আমি বলবো, পেইন যদি হয়, জরায়ুর মুখ যদি না খুলে, কোলোফাইলাম আমাদের M1 থেকে M2 তুমি দিতে শুরু করো, কোনো চিন্তা করবে না। 10 মিনিট 15 মিনিট পর পর দাও, মুখ খুলে যাবে, এবং মুখ খুললেই তুমি পালস দিতে শুরু করবা। দেখো কি সুন্দর ওষুধগুলো। এত সুন্দর ওষুধ থাকতে আমরা ডেলিভারি করতে পারবো না? আমাদের তো কিচ্ছু নাই। আমার দুঃখ হচ্ছে একটা, আমাদের হসপিটাল নাই, আমাদের কোনো ক্লিনিকের ব্যবস্থা নাই, আমাদেরকে কেউ বিশ্বাস করে না। সেই বিশ্বাস অর্জন করার জন্য তোমাদের হাতে তুলে দিয়েছি অস্ত্র, অর্থাৎ সেই অস্ত্র দিয়েই মানুষের বিশ্বাস অর্জন করার জন্যই প্রথম বর্ষ থেকে আমি শুরু করতে চাচ্ছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার অন্য কোনো কিছু নাই। আমি ভালো ডাক্তার তৈরি করতে চাই, যাদের চলন ফেলন অর্থাৎ কথাবার্তা যেন সোবারনেস থাকে। আমি সেবা করতে আসছি, আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করে সেবা করতে আসছি, অন্য কোনো কারণ আমার এখানে নাই। কিন্তু আমাদেরকে তো কেউ বিশ্বাস করে না। আমরা গত 100 বছর 50 বছর আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। এলোপ্যাথিকের চিন্তা করতে করতে কোনো লোক এখন সহজে হোমিওপ্যাথিকের দিকে আসে না। তোমরাই হচ্ছ সেই অর্থাৎ সেই যুগের সৈনিক, যেই যুগ তোমাদের হাতে পরিবর্তন হবে আগামী 50 বছরে। আমি সেই আশাবাদ রাখি। আচ্ছা, চলে আসি, আমাদের আরও 5 মিনিট সময় আছে, আমি আলোচনা করার চেষ্টা করছি। তাহলে ওষুধগুলো কী কী চিন্তা করবা? ওষুধগুলো হলো, আরও অনেক কিছু ছিল। আসলে আমি মনে করছিলাম 2 দিনই আলোচনা করব। যাই হোক, আমার মনে হয় আমাদের চিকিৎসা করতে আর কোনো অসুবিধা নাই। অর্থাৎ সেখানে যে যে ওষুধগুলো আসে, আমি বলি সিম্যাসিবুগা আসতে পারে, পালস আসতে পারে, আর তো বললামে কোলোফাইলান চমৎকার কাজ আমি দেখেছি, আর ক্যালিফস
তুমি দিতে পারো বায়োকেমিক্যাল ওষুধগুলো বায়োকেমিক্যাল মতন তুমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি দিতে পারো। তবে ডেলিভারি কেসে অনেক সময় 6x অথবা 3x, একটা এক্স দিয়ে শুরু করো, গরম পানিতে গুলে 15 মিনিট পর দাও। অবাক হবে, আরে আমি তো অবাক হচ্ছে, তোমরাও অবাক হবে কি যোগ তোমাদের হাতে আছে। যে জিনিস আমি 20 বছর পরিশ্রম করে শিখেছি সেটা 1 বছরে তোমাদের হাতে তুলে দিতে চাচ্ছি। তবে বিশাল বিজ্ঞান, খুব অবাক হয়। আবার মাঝে মাঝে আমি একটু বেশি বলে ফেললে অনেক সময় তোমরা ভুলভ্রান্তি করো, সেজন্যই আমার মাঝে মাঝে দুঃখ হয় যে আমি বলি আর তোমরা অনেক সময় ভুল করো। যাই হোক, আমার মনে হয় আমার 100 জনের ভিতরে 2-1 জন ছাড়া আর সবাই ভালো ভালো ডাক্তারি করতেছে। এবং ইন্ডিয়া থেকেও যেসব লোক কথা বলতেছে যে স্যার আগে তো এরকম কেউ আমাদেরকে বলে নাই, আপনার প্রয়োগের কথা শুনে আমরা এখান থেকে জোগাড় করে যে প্রয়োগগুলো দেখতেছি সেটা বিউটিফুল। তোমরাও পারবে, না পারার কিচ্ছু নাই। সুতরাং এগিয়ে যাও, অর্থাৎ অনবরত আমাকে বিরক্ত করার কোনো দরকার নাই। আমার কথাগুলো পরিষ্কার, তুমি তোমার রাস্তা দেখো। খুব সহজ, খুব কঠিন কিছু না। একটু পড়ালেখা তো করতে হবে, বইটা খুলতে হবে। আমি 2টা বইয়ের রেফারেন্স টানতেছি, অর্থাৎ রেফারেন্স টানবো না, এগুলো আমাদের না রাখলে আমরা চিকিৎসা করতে পারবো না। সেটা হচ্ছে এফ জমানের বইটা রাখার দরকার, আর হচ্ছে মানিকলাল বন্দ্যোপাধ্যায়, ডাক্তার মানিকলাল বন্দ্যোপাধ্যায়, এই 2টা বই রাখতে পারো। রাখার অর্থ এই কথা নয় যে তাদের বই আমরা ফলো করবো না, তাদের বই দেখবো তারা কি করে ওষুধ ঠিক করেছে। যে যে ওষুধগুলো তারা নাম বলেছে আমরা 50তম পদ্ধতিতে সেটা প্রয়োগ করার চেষ্টা করব। আমি যেটা দেখেছি, আমি আগে এই ম্যাটেরিয়া মেডিকা অথবা প্র্যাকটিস অফ মেডিসিন বহু কিছু পড়ে বহু রকমের ওষুধের বইতে দেখেছি। কোনো প্রয়োজন হয় না যখন তুমি 50তম পদ্ধতি প্রয়োগ শিখতে পারবে। আমি শিখেছি, তোমরা প্রয়োগ করে দেখো। কত ওষুধ পড়েছি, কিচ্ছু লাগবে না। 50তম পদ্ধতি ম্যাটেরিয়া মেডিকাটা পড়ো, তার সঙ্গে যুক্ত করে প্রয়োগটা করো, নিজেরা দেখো। 4 বছর দেখার পরে তুমি যে জিনিস শিখবা, আর এই জিনিস কোনো মাস্টারে তোমাদেরকে শিখাতে পারবে না। আমি কিচ্ছু শিখাতে পারবো না। তোমার ইচ্ছা থাকতে হবে, তোমার আগ্রহ থাকতে হবে, তোমার লক্ষ্য থাকতে হবে, তোমার রোগী দেখার দর্শন থাকতে হবে। রোগীর সঙ্গে সুন্দরভাবে কথা বলে তার সঙ্গে তার লক্ষণ চিন্তা করে তোমাকে আগাইতে হবে। আমার কাছে কিচ্ছু নাই, ওষুধগুলো তোমাদের হাতে দিয়ে দিয়েছি, তোমাদের হাতে বই খুলে দিয়েছি, আর একটু লেকচার দিচ্ছি কেন, একটু যেন ভুলভ্রান্তি হইলে যেন শুদ্ধ করে নিতে পারো। আমার কাছে কিচ্ছু নাই, আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা প্রয়োগ করো, দেখো, এগিয়ে যাও। চলে আসি তাহলে শেষে কি কি ওষুধ আসতে পারে। শেষে এই যে বললাম ডেলিভারির সময় সচরাচর এই ওষুধগুলার জেলস আসতে পারে, বেল আসতে পারে, ক্যামোমিলা আসতে পারে, তারপর সিপি আসতে পারে। এগুলো লক্ষণ মাফিক ওষুধ, কিন্তু যে যেটা আমি ফলাফল পেয়েছি সেই 2টাই বললাম। আর অন্যগুলো যে তোমরা প্রয়োগ করতে পারবে না তা না। দেখো আমাদের কত অসম্পূর্ণতা। আমি কি সব ওষুধ ব্যবহার করতে পারছি? আমি যেই ওষুধ টুকটাক করে দিয়ে যেটুকু 20 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমাদের থেকে আরও বহু বেশি পরে বহু বেশি ওষুধ প্রয়োগ করতে পারবে। দেখো না, যুগটা যে বলছি পরিবর্তন করবে, সেই পরিবর্তনের জন্য তৈরি হও। কিচ্ছু না, রোগী তোমার কাছে আসবেই, টাকা তুমি পাবেই। টাকা দিয়ে কোনো কিছু বিবেচনা করতে পারবে না। টাকা দিয়ে সেবা হয় না, সেবা হয় নিজের অন্তর থেকে। সেবা দিতে পারলেই টাকাও তোমার পিছনে আসবে। টাকার পিছন পড়লেই টাকা আসবে না। তুমি যদি মনে করো স্যার আমি 10 পদ ওষুধ মাদার টাদার দিয়ে আমি চিকিৎসা, তাইলে ভুল করবা। সেই চিকিৎসাতে তোমারও তৃপ্তি নেই, রোগীও ভালো হবে না। আর তৃপ্তি পেলে 50 মধ্যে প্রয়োগ করো। টাকা ছাড়া আমি বলছি ওষুধ দিও না, কারণ এই পানি ওষুধের মর্ম কেউ বুঝবে না তোমার। আর রোগী দেখবা 2 বোতলে ভালো হয়ে চলে গেছে, আর আসবে না, তখন হতাশা বুঝবা কি ওষুধ দিল সারে 50 পদ্ধতি প্রয়োগ করে এখন তো রোগীই পায় না। সেটাও আমার জীবনে ঘটছে, আমি দেখেছি। রোগীরা প্রথম আসবে, তারপর আর আসবে না। কারণ 2 বোতল খাইয়া ওষুধ ভালো হয়ে গেলে তোমার কাছে কেন আসবে? আমি কালকে না কোন দিন একটা উদাহরণ দিয়েছিলাম, দাঁতের ব্যথা ওষুধ তুমি মার্শাল দিয়ে ভালো করে ফেলছো, তাহলে কি সে আসবে? আর আসবে না, সে তো ভালো হয়ে গেছে। কিন্তু না, আমাদের দাঁতের ব্যথার চিকিৎসা করার জন্য আমি এত কষ্ট করে পড়াইতেছি না। আমি পড়াইতেছি এই যে দাঁতের ব্যথার সঙ্গে তার মায়াজম জড়িত, তার সিবিলিটিক মায়াজম জড়িত, রোগ আরও আসতে পারে। বাকি জীবনে যেন কোনো রোগ না হয়, সেই লক্ষ্যই আমার, সেই উদ্দেশ্যই আমার। অর্থাৎ আমরা 80 বছরের নিচে আমরা
50 বছরের 100 বছরের আয়ু যেন করতে পারি। 80 বছর আমার টার্গেট, তোমরা 100 বছরের টার্গেট নিয়ে আগামী 50 বছর চিকিৎসা করো। মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়, মানুষ কষ্ট পায়ে মরবে, এই কাটাছিড়া করে মরবে, এটা যেন না হয়। এটা হবে না। তুমি যদি হোমিওপ্যাথিক একটু মনোযোগ দিয়ে পড়ো, কি সুন্দর কথাবার্তাগুলো আছে, আমি চিন্তা করতে পারি না। আমি তো পড়তে পারিনি, আমি তো কিছুই জানি না, কিছুই শিখতে পারি না। 2-1টা বই পড়ে আমি অবাক হয়ে যাচ্ছি। যেই মাত্র প্রয়োগ করতে যাই সেই মাত্র আমার চোখ ধাঁধা করে যে কী জিনিস। দেখো, আমি হোমিওপ্যাথিক বিশ্বাস করতে 12 বছর সময় লেগেছে। তোমরা তো আমার কথা বিশ্বাস করে এগিয়ে যাও, 12 বছর তোমাদের লাগবে না। আমি কেন ওষুধগুলো দিয়েছি, প্রত্যেকটা ওষুধ টেস্ট করে নাও যে না ওষুধে কাজ করে। আমি সামনের থেকে আমার ওষুধগুলো দিয়ে আমি চিকিৎসা করব। আমি সেই সুবাদে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী প্রজন্ম তোমরা যেন 4র্থ বর্ষ পাশ করে ডাক্তারি রেজিস্ট্রেশন নিয়ে সুন্দরভাবে চিকিৎসা করতে পারো। তোমাদের আর আমি আশা করতেছি ক্লিনিক, আশা করতেছি হসপিটাল, আশা করতেছি ইউনিভার্সিটি। তোমরাই চালাবে, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই চিনতে পারবে কি করলে আমাদের ভালো হয়। যুগ শেষ, শততম পদ্ধতির যুগ শেষ। কারণ সে সময় এত কষ্ট করে, এত ডাক্তারি করে যে বইগুলো লিখে দিয়েছে, সেগুলো আমাদের ফসল, সেগুলো অধ্যয়ন করেই আমরা জিসটা তুলে নিয়ে আসব এবং সেই জিস দিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করছি।